ভারতীয় উপমহাদেশের শাসন ক্ষমতা মুসলমানদের হাত থেকে ব্রিটিশ বেনিয়া ইংরেজ ওদের হাতে চলে গেছিল। এরপরে একটানা 190 বছর, কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আজকে 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। এটার জন্য এটা জানা দরকার সংক্ষেপে। উর্দু ভাষায় একটা প্রবাদ আছে, আখিরি লোকমা সে পেট নিহি ভরতে, শেষ লোকমা দিয়ে পেট ভরে না। অর্থাৎ এই কথাটার অর্থ হলেই কেউ এক প্লেট খাবার খাইতে শুরু করছে, যেই লোকমা খাইয়া এখন বলল যে আর খাইতাম না, পেট ভরে গেছে, বোঝা গেল এই যে লোকমা এটা শুধু এটা দিয়েই পেট ভরছে, ঠিক না? এটা নি বুঝছেন কোনটা দিয়া? তাহলে এর আগে আরো অনেকগুলো লোকমা এই পেটে ঢুকছিনি, কথা বলেন না? ঢুকতে ঢুকতে শেষ লোকমাটার বেলা আইসা কইতেছে পেট ভরে গেছে। কিন্তু এর মানে এই না যে শুধু এই লোকমাটা দিয়েই পেট ভরছে। এই লোকমাটা যদি আগে খাইয়ে লাইতো তাহলে পেট ভরে যেত। তাহলে বোঝা গেল পেছনে অনেকগুলো লোকমা ঢুকতে ঢুকতে এখানে আইসা আপনার পেট ভরছে। এজন্য এটা আরবিতে উর্দুতে বলে আখিরি লোকমা সে পেট নিহি ভরতে, শেষ লোকমা দিয়েই কেবল পেট ভরে না, এর পেছনে অনেকগুলো লোকমা ভেতরে নিতে হয়। ঠিক 16ই ডিসেম্বর 1971 এটাই বিজয়ের অথবা স্বাধীনতার আপনার এটাই শুধুমাত্র বিষয় না, বরং এর আগে এই বিজয় পর্যন্ত পৌঁছতে গিয়ে পেছনে অনেক ত্যাগ, কোরবানি, ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন, সংগ্রাম, বহু কিছু এর পিছনে ব্যয় হয়ে এরপরে 71, এরপরে 16ই ডিসেম্বর। শুধু 71-এ যাদের অবদান শুধু তাদেরকেই স্মরণ করলে হবে না। 1757 সন থেকে যেদিন নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছে, সেদিনের পর থেকে এই লম্বা সময় এই ভারতীয় উপমহাদেশের আজাদির জন্য, স্বাধীনতার জন্য যত মানুষের ত্যাগ ছিল প্রত্যেককেই আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করা জরুরি। এই মাটির পিছনে প্রত্যেকের অবদান, প্রত্যেকের অবদান। 1757 সনে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা 1600 খ্রিস্টাব্দে আমাদের এই ভারতীয় উপমহাদেশে ব্যবসার উদ্দেশ্যে বণিক হিসাবে একটি ব্যবসায়ী কোম্পানি হিসাবে আসছিল 1600 খ্রিস্টাব্দে, 1757 এই 150 বছরের ভিতরে ভিতরে তারা সমস্ত কৌশল বদলায়া ধীরে ধীরে ব্যবসায়ী থেকে বলা হয় এটা যে ধীরে ধীরে তারা সুকৌশলে পুরা ভারতীয় উপমহাদেশের কর্তৃত্ব, রাজত্ব, বাদশাহী এটা দখল করে ফেলছে। এগুলো লম্বা ইতিহাস। আলহামদুলিল্লাহ শতভাগ গুরুত্বের সাথে আমি ব্যক্তিগতভাবে এই ইতিহাসগুলো বারবার পড়ছি, 1-2 বার না, 1-2টা বই থেকে না, অনেক বই থেকে পড়ছি, নির্ভরযোগ্য বই থেকে, ওলামায়ে কেরামের লিখিত কিতাব থেকেও পড়ছি, জেনারেল লাইনের শিক্ষিতদের লিখিত কিতাব থেকেও পড়ছি। তো এই 1757 সনের পরে 1803 খ্রিস্টাব্দে
আমাদের এই হিন্দুস্তানের শ্রেষ্ঠতম আলেম দ্বীন, যাকে সিরাজুল হিন্দ বলতো, হিন্দুস্তানের সূর্য আলো বলতো, ইমামুল মুহাদ্দিসিন হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, দিল্লির জামতে যিনি 60 বছর রাসূলুল্লাহর হাদিস পড়াইছিলেন, তিনি 1803 খ্রিস্টাব্দে ফতুয়া দিছিলেন যে এই ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ কবলিত দারুল হারব, যুদ্ধ কবলিত দেশ, শত্রু কবলিত দেশ। অতএব এখানকার প্রতিটা মুসলমানের জন্য দেশ উদ্ধারের জন্য, স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য যুদ্ধ করা, জিহাদ করা, সংগ্রাম করা ফরজে আইন। উনি ঘোষণা দিছিলেন 1831 খ্রিস্টাব্দে। ওনার এই ঘোষণার জের ধরে আমাদের এই ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন বুজুর্গ সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাই, সৈয়দ আহমদ বেরলভী যাকে বলে, তিনি এবং তার আরেকজন সহযোদ্ধা সৈয়দ শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, তারা এক বিশাল ব্রিটিশ বিরোধী যুদ্ধ করছিলেন। যুদ্ধ করতে করতে 1831 সনে বালাকোটের প্রান্তরে, ভারতের হিন্দুস্তানের, সেখানে তারা শাহাদাত বরণ করছেন। এরপরে 1857 সনে এই ভারতীয় উপমহাদেশের মুসলমানরা, সাধারণ মুসলিম ওলামায়ে কেরাম এবং সিপাহী যারা, মানে ব্রিটিশের অধীনে যারা সৈন্যবাহিনীতে চাকরি করত, এই ভারতীয়, এর মধ্যে মুসলমানও আছে, হিন্দুও আছে, তারা সহ মিলে 1857 মানে 100 বছর পরে আজাদি আন্দোলন, আজাদি বিপ্লব করেছিল। 8 মাসের চাইতে বেশি যুদ্ধ হয়েছিল। শেষ পর্যন্ত ব্রিটিশের কাছে তারা টিকতে পারে নাই, এই আজাদি আন্দোলনের সৈন্যরা, মানে এই উপমহাদেশের তারা। কিন্তু যুদ্ধ হয়েছিল তীব্র। 1857 সনের সেই যুদ্ধে, আজাদি বিপ্লবে, আমাদের এই ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠতম বুজুর্গ কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই, ইমামে রব্বানি হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই, এরকম বড় বড় বুজুর্গরা সরাসরি যুদ্ধের ময়দানে, ফ্রন্ট লাইনে যুদ্ধ করছিলেন। 1857 সনের আজাদি আন্দোলনে শামিলির ময়দানে, হিন্দুস্তানের একটি জায়গা, সেখানে সরাসরি যুদ্ধ করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত যেহেতু টিকতে পারে নাই, সৈয়দুত তাইফা হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহর নেতৃত্বে যুদ্ধ করছিলেন ওনারা। এরপরে 1866 সনে, 9 বছরের পরে 1857, ভারতের সাহারানপুর, এখন ইউপি প্রদেশ বলে, দেওবন্ধ নামক একটি এলাকায়, একটি ছোট্ট এলাকায়, এই যুদ্ধের ময়দানে টিকতে না পেরে ব্রিটিশের শাসন আমলেই 1866 সনে একটি ডালিম গাছের নিচে একজন উস্তাদ আর একজন ছাত্র নিয়ে কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, ইমামে রব্বানি হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এবং আরও 4 জন বুজুর্গ, মোট 6 জন বুজুর্গ, তারা এই দেওবন্দ এলাকায় একটি মাদ্রাসা কায়েম করছিলেন। ওই মাদ্রাসার একজন শিক্ষক, একজন ছাত্র। উস্তাদের নাম ছিল মোল্লা মাহমুদ, আর ছাত্রের নামও ছিল মাহমুদুল হাসান।
ওস্তাদের নামও মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ। এই উভয় উস্তাদ ছাত্রের নাম। সেই থেকে এই 1866 সনে আন্দোলনের ধারা সরাসরি যুদ্ধের পরিবর্তে আন্দোলন, পরবর্তীতে এই দারুল উলুম দেওবন্দকে কেন্দ্র করে ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে। এবং এই প্রথম ছাত্র যিনি, শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, যার নাম ছিল এই প্রথম ছাত্র, তিনি এই পরিমাণ ব্রিটিশ বিরোধী আন্দোলন করছিলেন। পরবর্তীতে এই দারুল উলুম দেওবন্দের সন্তান, প্রথম ছাত্র, ব্রিটিশ আমলের একজন খ্রিস্টান গবেষক লেখক ছিলেন উইলিয়াম হান্টার, ডব্লিউ হান্টার বলে তারা। সে লেখছিল, একটা বই লিখছে, দি ইন্ডিয়ান মুসলমানস। এটা এখন বাংলায় অনুবাদ আছে। তো এই বইতে সে এই ভারতীয় উপমহাদেশে মুসলমানরা ব্রিটিশ বিরোধী আন্দোলন ওলামায়ে কেরাম কিভাবে করছে এটা আছে। সে বলছিল এই মাহমুদুল হাসান এই পরিমাণ আন্দোলন করছে ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতার জন্য, যে তৎকালীন ব্রিটিশরা বলছিল যদি এই মাহমুদুল হাসানকে কাইটা টুকরা টুকরা করে আগুনে জ্বালায় দেওয়া হয়, তাহলে প্রতিটা কয়লার ভেতর থেকে ব্রিটিশের বিরুদ্ধে স্লোগান বের হবে। এই মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করছিলেন। এই আন্দোলনে 1866 সনের পরে 1947 পর্যন্ত, 1866 পর 1947 পর্যন্ত এই সময়ের সমস্ত ব্রিটিশ বিরোধী আন্দোলন, আল্লাহর কসম, এই রাত যদি সত্য হয়, এই দিন যদি সত্য হয়, এই পৃথিবী যদি সত্য হয়, তাহলে এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস এটাই ইতিহাস যে এই ভারতীয় উপমহাদেশে আজাদি আন্দোলনে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে গোটা পৃথিবী স্বীকার করবে, যেই কোনো ঐতিহাসিক, যেই কোনো গবেষক, মুসলমান হোক, হিন্দু হোক, জেনারেল লাইনের হোক, ইসলামী লাইনের হোক, সবাই জানে এই ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার ইতিহাস, আজাদির ইতিহাস, ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস, কসম খোদার কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম, দেওবন্দি ওলামায়ে কেরামকে উল্লেখ না করে, স্বীকার না করে এই উপমহাদেশের ইতিহাস রচিত করা, বর্ণনা করা, উল্লেখ করার কোনো সুযোগ নাই। আমি চ্যালেঞ্জ করলাম, আমি আকাবিরের ছোট সন্তান, আমি চ্যালেঞ্জ করলাম, হ্যাঁ, রক্ত পানি করে ফেলছে, রক্ত পানি। 4 বছর শেখুল হিন্দ জেল খাটছে, জেল। পিঠের মধ্যে কোড়ার আঘাতে পুরা পিঠ ঝাঁঝরা হয়ে গেছে। 4 বছর পরে জেল থেকে যখন মুক্তি পাইছে, তখন ওনাকে দারুল উলুম দেওবন্দে বলছিল, হযরত আপনি বাড়িতে বিশ্রাম করেন, আপনি একবারই ক্লান্ত, অসুস্থ। শেখুল হিন্দ বলছিল, শোনো, একটা লাশের খাটে, লাশের খাটিয়ার মধ্যে আমারে শোয়া দাও, শোয়াইয়া এই খাট কান্ধে কইরা ঘুরাইবা ভারতের গলিতে গলিতে, আর বলবা এই মানুষটা লাশের খাটে চড়েও তোমাদের আজাদি চায়, তোমাদের স্বাধীনতা চায়। আমার লাশ ছাড়া যেন আমার জীবিত শরীর বাড়িতে না ঢোকে। এই ছিল উনি, ওনারই হাতে গড়া সন্তান, হাতে গড়া শাগরিদ শেখুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী। পরবর্তী আন্দোলন, ওনার ইন্তেকালের পরে সবচেয়ে জোরালো ব্রিটিশ বিরোধী আন্দোলন কাঁধে তুলে নিয়েছিলেন এই উনি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ। এই পরবর্তী কংগ্রেস, জমিয়তে ওলামায়ে হিন্দ,
আরো বহু কিছু। আজকে যে ভারতের কংগ্রেস, এই সব কিছু পরবর্তীতে ধীরে ধীরে গঠন হয়েছে, তো সবগুলোতে ওলামায়ে কেরাম নেতৃত্বের আসনে ছিলেন। সুবহানাল্লাহ। সবগুলোতে একেবারে পাই পাই ইতিহাস ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে পেশ করতে পারবো। তো এই ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একজন অন্যতম ব্রিটিশ বিরোধী আন্দোলনের, স্বাধীনতার একজন বড় সিপাহ সালার সৈনিক সেনাপতির নাম ছিল আওলাদ রসুল সৈয়দ হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একসাথে দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস ছিলেন, একই সাথে যিনি বুখারীও পড়াইতেন, একই সাথে যিনি ময়দানে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনও করতেন। যেদিন উনি চূড়ান্ত ঘোষণা দিবেন, ইতিহাসে আছে, আজকের জনসভাতে দাঁড়াইয়া উনি ঘোষণা দিবে যে ব্রিটিশের অধীনে মুসলিম সৈন্যরা যুদ্ধ অংশগ্রহণ করে চাকরি করা নাজায়েজ, এই ঘোষণা দিবে। আজকে ফতুয়া সিদ্ধান্ত দিবে যে জনসভায়, সেই জনসভার আয়োজন হয়েছে, এরকম প্যান্ডেল হয়েছে, মাইক আনছে, কিন্তু ব্রিটিশের দুই পাশে কামান, ব্রিটিশ সৈন্যরা দুই পাশে কামান দাঁড় করাইছে। কামান বলছে এখানে যে এই মুহূর্তে হোসাইন আহমদের নাম ঘোষণা দিবে, কথা বোঝে না, তারই ব্রাশ ফায়ার করে উড়াই লাগবে, ওনারেও। আওলাদ রসুল আয়েশা দেখতেছে যে ঘোষণা দিবার কেউ নাই, উনি নিজেই মাইকে দাঁড়ায়া বলছে আমি হুসাইন আহমদ, আমার ঘোষণা আমি দিচ্ছি। বলছে এরপরে স্বাধীনতার, জিহাদের, আন্দোলনের, আজাদির ঘোষণা দিছেন। যুদ্ধ, বহু আন্দোলন, বহু কিছু হইছে আমার ভাই। এরপরে 1947 ইংরেজিতে এই ব্রিটিশ, অল্প দুঃখে বিলাই গাছে ওঠে না, কথা বুঝেন নাই? অল্প দৌড়ানিতে কোনো বিলাই কি ওঠে না গাছে, বহুত দৌড়ানি খাইয়া বিলাই কি ওঠে গাছে ওঠে। 190 বছর, একদিন দুই দিন না, 1757 সনে দখল করছে ব্রিটিশ। 1857, 100 বছর। 1857 পরে 1957 হইলে হইতো কি আরো 100, কিন্তু 1947, তার মানে 10 বছর আগে। তাহলে কত হইল? 190 বছর এক টানা। এই 190 বছর এক টানা, খামখেয়ালি কথা মনে করেন, 190 বছর এই ভারত শাসন করছে ব্রিটিশ। এই 190 বছরে এমন কোনো জুলুম নাই যা করে নাই মুসলমানদের উপর। মুসলমানকে নিশ্চিহ্ন করার জন্য এমন কোনো জুলুম নাই যা করে নাই। কিন্তু তারা টিকতে পারে নাই। 47-এ তারা আপনার দেশ ছেড়ে, এই উপমহাদেশের মাটি ছেড়ে, ওই লাল কুত্তারা তাদের নিজ এলাকায় ফিরে গেছে গা, বুঝছেন? তাদের ইংল্যান্ড, লন্ডন, সেখানেই তারা ফিরে গেছে। আজ ভারতীয় উপমহাদেশ এদেশের লোকদের হাতেই পরিচালিত, কথা বুঝছেন কিনা বলে? ভারত ভারতীয়দের হাতে, পাকিস্তান পাকিস্তানিদের হাতে, বাংলাদেশ বাংলাদেশিদের হাতে, কথা বুঝছেন কিনা আমার? কিন্তু এর পিছনে 190 বছরের ইতিহাস। আরো আগে ধরলে 1600 সালে তারা আসছে, তখন থেকেই ষড়যন্ত্র, তারা আরো আগের ইতিহাস। এই 190 বছরে 1947 আসছে। 1947-এর পরে, এরপরে আপনার ধীরে ধীরে 1952 সালের ভাষা